আগামীকাল বা পরশু স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্রে এমন তথ্য জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শারীরিক অসুস্থতা বা অন্য যে কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে সরকারের সাথে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, লন্ডনের চিকিৎসাধীন অবস্থায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে কোনো ফোন আলাপ হয়ে থাকলে তা খতিয়ে দেখবে সরকার। শারমিন নীরার প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক পক্ষ থেকে জোরালোভাবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও শপথে বহাল ছিলেন তিনি। যদিও গত বছরের ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করেছেন। নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসে দেশের একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, নতুন সরকার মনে করলে তিনি থাকবেন, আর সরে যাওয়া ভালো বললে নিজেই সম্মানজনকভাবে সরে যাবেন। এমন নানাবিধ ঘটনা প্রবাহের পর এবার গুঞ্জন, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে, আসছে সপ্তাহের শুরুতে পদত্যাগ করছেন তিনি। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। স্বাস্থ্যগত বা অন্য যে কোনো কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চাইলে সেই সাংবিধানিক সুযোগ ও পথ খোলা আছে। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক, পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি। লন্ডনে চিকিৎসাধীন থাকার সময় রাষ্ট্রপতির আলোচিত একটি ফোন আলাপ নিয়ে জানতে চাইলে এ বিষয়ে জানা নেই বললেন সালাউদ্দিন আহমেদ। সেটা আমি জানি না, আমরা শুনি। যদিও বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে, অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। সূত্র বলছে, বিদেশে সফরে থাকা স্পিকার হাফিজউদ্দিন আহমদ কাল বা পরশুদিন দেশে ফিরলে পদত্যাগ করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। শারমিন নীরা, 71, ঢাকা। আসছে সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে দিল্লির আমন্ত্রণপত্র পেয়েছে ঢাকা। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। ভারতে চলমান অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, দেশটির সরকার তাদের জনগণের অবস্থা বুঝে সমস্যার সমাধান করবে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। গেল কয়েকদিন ধরে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ব্যানারে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলছে ব্যাপক আন্দোলন। এতে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির পরিস্থিতি। বাংলাদেশেরও অনেক মানুষ সেখানে থাকায় তাদের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চান সাংবাদিকরা। আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। একটি গণতান্ত্রিক সরকার হিসেবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আশা করব যে ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম একটি গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। এদিকে 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 11 সদস্য দেশের এই সম্মেলনে বাইরের বিভিন্ন দেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে আয়োজক দেশ। সে অনুযায়ী সদস্য না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। আগামী সপ্তাহে বাংলাদেশ এবং এশিয়া, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জেই গোর আসছেন বাংলাদেশে। এ নিয়েও কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের যে কোনো ডেলিগেশন যে কোনো হাই এন্ড সফর যখন হয়, তখন এটা আমরা মনে করি যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের
সম্পর্ককে সেটা আরো গভীর হয়, সম্পর্ককে আরো গভীর করবে। তো আমরা আশা করি যে এই সফরের মধ্য দিয়ে আরো নতুন কিছু বেরিয়ে আসবে। আমাদের বহুপাক্ষিক সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের সাথে, সেগুলো আরো সুগম হবে এবং আমরা আমাদের বাণিজ্যিক সম্পর্ক, আমাদের পিপল ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি সব কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেটাই আলোচিত হবে। বিভিন্ন দেশে বাংলাদেশের পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যাগুলো আছে এই সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করছি। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে তার দল জামাতে ইসলামী বহিষ্কার করলেও এখনই সংসদ সদস্য পদ বাতিল হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শুধু দলের বহিষ্কারের ভিত্তিতে এমপি পদ নিয়ে ইসি সিদ্ধান্ত দেবে না বলেও জানান তিনি। ইসি বলেন, সংসদ থেকে নির্বাচন কমিশনে বিষয়টি পাঠানো হলে উভয় পক্ষের বক্তব্য শুনে সংবিধান ও আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার বিকেলে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জামাত। ফারজানা আক্তারের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এই ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এরপর তার সংসদ সদস্য পদ নিয়ে উঠেছে প্রশ্ন। আইন অনুযায়ী সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। আমাদের একটা হয়েছে নির্বাচন কমিশন বলছে, জামায়াত থেকে ইসিকে চিঠি দিলে কমিশনের করণীয় কিছু নেই। এছাড়া রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ারও সুযোগ নেই। দুটো জিনিস আছে, উনি যদি দলের থেকে পদত্যাগ করে বা এখানে আইনে বলা আছে দলের থেকে পদত্যাগ করা, এখন উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। কোনো পার্টির মধ্যে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমি যতদূর বুঝি, নির্বাচন কমিশনের এর উপর খুব একটা করণীয় নেই। মরাল টার্পিচুটের জন্য যদি কেউ শাস্তিপ্রাপ্ত হন তাহলে তিনি বাড়িতে হবেন। তো তিনি তো এখনো তো ওইভাবে বাড়িতে হন নাই, তার শাস্তি হয় নাই। কাজে এটার জন্য নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। কমিশনার জানান, সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে ইসি। আর্টিকেল 65 হচ্ছে দলের থেকে যদি মেম্বার থেকে পদত্যাগ করে, এটা ইসির কাছে কখনোই আসবে না। উনি মেম্বার থেকে পদত্যাগ করেন, পার্লামেন্ট থেকে পদত্যাগ করলো, কিন্তু উনি যদি দলের থেকে পদত্যাগ করে তাহলে সেই বিষয়টা নির্বাচন কমিশনের কাছে আসবে। 70 অনুযায়ী যদি উনি পদত্যাগ করেন তাহলে এই 70-র এই বিষয়টা একটা ডিসপিউট, সেই ডিসপিউটটা পার্লামেন্ট নির্বাচন কমিশনের নিকট রেফার করলে নির্বাচন কমিশন সে ব্যাপারে যথাযথ তদন্ত করবে বা শুনানি করবে, ব্যবস্থা করবে। ৭৫ বছর বয়সী নজরুল ইসলাম সাতক্ষীরা ৪ আসনে ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্য হন। এবার তিনি তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। আমি বঞ্চিত এলাকার ফারজানা আক্তার, ৭১, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 2034 সালের মধ্যে দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিতে কাজ করছে সরকার। বলেন, শুধু আকর্ষণীয় বিনিয়োগ নয়, বিনিয়োগকারীদের সঙ্গে টেকসই বাণিজ্য সম্পর্ক গড়তে চায় তার সরকার। আজ বিদেশি বিনিয়োগ নিয়ে সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশে ব্যবসা ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর জানিয়ে ব্যবসায়ীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। শফিকুল হকের রিপোর্ট। স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের পরবর্তী ধাপে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, যেখানে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আর বিনিয়োগকারী ও নীতি নির্ধারকদের মধ্যে কার্যকর সংলাপ ও পারস্পরিক সহযোগিতা আগের যে কোনো সময়ের তুলনায় গুরুত্বপূর্ণ। এমন প্রেক্ষাপটে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটিস ইন বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ও ইনভেস্টর্স এক্সপোতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল সম্মেলন শুরুর আগে ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মতবিনিময় করেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে।
অনুষ্ঠানে দেয়া বক্তব্যে রাজনীতিতে প্রবেশের আগে ব্যবসায়ী হিসেবে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমার অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে শুধুমাত্র উদ্যোক্তার যোগ্যতা বা রাজনৈতিক প্রতিশ্রুতির কারণে ব্যবসা সফল হয় না। প্রবৃদ্ধি সমর্থনকারী সরকারি নীতির কারণেও এটি আংশিকভাবে সফল হয়। বিনিয়োগকারী স্থানীয় উদ্যোক্তা কিংবা বিদেশি যেই হন না কেন, সরকার তার পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। দূরদর্শী বিএনপি সরকার চায় আপনাদের কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ করুক। আপনি স্থানীয় উদ্যোক্তা হন আর বিদেশি বিনিয়োগকারী। যখন আপনি বাংলাদেশে বিনিয়োগ করবেন, আমাদের সরকারও তার সময়, সমর্থন এবং নীতির মাধ্যমে আপনার উপর বিনিয়োগ করবে। ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি আমরা রক্ষা করব। অনেক প্রতিবন্ধকতার মধ্যেও উল্লেখযোগ্য শক্তি রয়েছে উল্লেখ করে সম্মিলিতভাবে বাংলাদেশকে টেকসই সমৃদ্ধির জন্য প্রস্তুত করবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। আমাদের লক্ষ্য হলো একটি নিয়মভিত্তিক, বিশ্বব্যাপী সংযুক্ত এবং বেসরকারি খাতচালিত অর্থনীতি গড়ে তোলা। আমাদের নির্বাচনী ইশতেহার অর্থনৈতিক রূপান্তরের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা প্রদান করে। আমাদের সরকার 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এখানে বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য স্বাগত জানান সরকার প্রধান। সকলকে বাংলাদেশে বিনিয়োগ করতে এবং সমৃদ্ধি লাভ করতে স্বাগত জানাই। আসুন আমরা একসাথে বেড়ে উঠি, কর্মসংস্থান সৃষ্টি করি এবং বাংলাদেশকে নতুন রূপ দিই। আসুন আমরা একটি সমৃদ্ধ ও বিশ্বব্যাপী সংযুক্ত বাংলাদেশ করার অংশীদার হই। শফিকুল হক, ৭১, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মামলার অন্যতম আসামি বরখাস্তকৃত মেজর মোজাফফর হোসেনকে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হলে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। একই সঙ্গে তদন্ত সংস্থাকে 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। দীর্ঘ ৪৫ বছর ছিলেন আত্মগোপনে, বদলেছেন নাম পরিচয়, পাল্টেছেন একের পর এক ঠিকানা। বছরের পর বছর ধরে নাম পরিচয় গোপন করে বিভিন্ন স্থানে পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের। গত 15 জুলাই গ্রেফতার হওয়ার পর বৃহস্পতিবার তাকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল 9টার দিকে মিলিটারি পুলিশের একটি মাইক্রোবাসে মোজাফফরকে আনা হয় আদালতে। এরপর দুপুর 1টার দিকে তোলা হয় এজলাসে। পরে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সাথে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং নেপথ্য তথ্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে 2 দিনের অনুমতি দেন আদালত। মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। প্রসিকিউশনের দাবি শুধু জিয়া হত্যাই নয়, গত 16 বছর আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা সহ জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন মোজাফফর। বাংলাদেশের টেলিফোন ব্যবহার করে বিভিন্ন কর্মকর্তাদের সাথে তিনি যোগাযোগ রাখেন। অভিজাত এলাকায় তিনি বসবাস করেন। সেখানে সরকারের যদি প্রশ্রয় না থাকে, সংশ্লিষ্টতা না থাকে, তাহলে সরকারের এইসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি কি করে সম্পর্ক রাখেন? চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত সংস্থা তাদের সুবিধামতো সময়ে মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করবে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। সিফাত ফারুকী, ৭১, ঢাকা। রাজধানীতে অপরাধ বেড়েছে। টিআইবির এমন প্রতিবেদনের সঙ্গে পুলিশের পরিসংখ্যানের মিল নেই বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। গত 2 মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও তার দাবি। দুপুরে শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ পেলে তিনি এসব কথা বলেন। নাদির শারমিনের রিপোর্ট।
বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। কথা বলেন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ছিনতাই প্রতিরোধে পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি ও সিটিটিসি সদস্যদের 24 ঘন্টা মাঠে রাখা হয়েছে। ছিনতাই শূন্যের পর্যায়ে নিতে কাজ করছে পুলিশ। রিসেন্টলি এই 2 মাসের স্ট্যাটিস্টিক নিয়েছি। এই 2 মাসের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে আসলে আপনি যেটা বলেছেন যে ঢাকা মহানগরীতে আইন শৃঙ্খলা বা চুরি ছিনতাই বেড়েছে, কিন্তু আসলে আপনার কথার সাথে আমাদের পরিসংখ্যানের বা আমার যে প্র্যাকটিক্যাল যে স্ট্যাটিস্টিক সেটার সাথে মিল পাচ্ছি না। রাজধানীতে চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে বলেও জানান তিনি। যে কোনো ধরনের সংবাদ পাবেন আইন শৃঙ্খলার অবনতির, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের জাতীয় জরুরি সেবা আছে, সেখানে জানাবেন। আমরা সাথে সাথেই ব্যবস্থা নিব, আর আমরা আমাদের যে ব্যবস্থা সেটা তো আমরা নিচ্ছি। কাজের পরিবেশ ও মানসিক চাপের কারণে পুলিশের আত্মহত্যা প্রসঙ্গে এই কর্মকর্তা বলেন, পুলিশের ব্যক্তিগত ও পারিবারিক যে কোনো সমস্যা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে উৎসাহিত করা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে আমাদের কাউন্সিলর আছে, যাদের কাছে নিয়ে গেলে আমাদের ফোর্সকে তারা কাউন্সিলিং করবে। তিনি বলেন, ডিএমপির নিজস্ব কোনো ডাম্পিং স্টেশন না থাকায় সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে নতুন ডাম্পিং এর জায়গা পাওয়ার চেষ্টা চলছে। ফিটনেসবিহীন যানবাহন নির্ধারিত প্রক্রিয়ায় অল্প সময়ের মধ্যেই টেন্ডারের মাধ্যমে সরানোর আশ্বাস দেন তিনি। আমাদের একটি স্ক্র্যাপ নীতিমালা হয়েছে এবং এটি শেষ পর্যায়ে। এছাড়া রাজধানীর থানাগুলোতে অফিসার্স ও ফোর্স ব্যারাক আধুনিকায়নে নজর দেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। ভারী বৃষ্টিতে দেশের কয়েকটি নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। সিরাজগঞ্জের যমুনায় নদীতে মিশে যাচ্ছে শত শত ঘরবাড়ি। নেত্রকোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলা। পদ্মায় তীব্র স্রোতে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তবে স্বাভাবিক রয়েছে তিস্তা নদীর পানি প্রবাহ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভারতের মেঘালয়ের অতিবৃষ্টিতে সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে কুশিয়ারা নদীর পানি বাড়ছে অমলশীত, শেওলা, ফেনসুগঞ্জ ও শেরপুর পয়েন্টে। সিরাজগঞ্জে 7 দিন ধরে যমুনার পানি বাড়ছে। তীরবর্তী শত শত ঘরবাড়ি নদীতে মিশে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। চরাঞ্চলের নিচু ফসলি জমি প্লাবিত হচ্ছে। বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে পদ্মায় তীব্র স্রোতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পানি বেড়ে ফেরিঘাটের পন্টুন সরে গেছে। বৃষ্টিতে সংযোগ সড়কগুলো পিচ্ছিল হওয়ায় যাত্রীদের ফেরিতে ওঠানামায় ভোগান্তি হচ্ছে। আপনার নদীগুলোতে প্রচুর পরিমাণে পানি আসা শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পদ্মা যমুনাতে পানি বৃদ্ধি পেয়েছে। নীলফামারীতে স্বাভাবিক রয়েছে তিস্তার পানি প্রবাহ। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি সমতল বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন তো মনোগঞ্জের নদীতে পানি এখন স্বাভাবিক আছে, খুব দ্রুত নেমে যাচ্ছে, আরো নামবে। ফরকাস্ট বলতেছে, আমার মতে এটা নিয়ে আর দুশ্চিন্তা করার কোনো কারণ। লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি কয়েকদিন থেকে বিপদসীমার উপর নিচ গড়ায় ভাঙন দেখা দিয়েছে লালমনিরহাটের খুনিয়াগাছ ও রাজপুর এলাকায়। বাগান গাছ একটা নদী আসছে, এখন বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা থাকতেই পারি না। আমার ভিটে বাড়িতে চলে গেছে, বাড়িঘর মনে করে শেষ হয়ে গেছে। যদি এই বাঁধনটা না হয় তাহলে হয়তো অনেক দূর যাইতে পারে। গাইবান্ধার প্রধান নদ নদীগুলোর পানি কোথাও কমছে, কোথাও বাড়ছে। একই রকম আছে কোনো কোনো এলাকায়। নেত্রকোনায় 2 দিন আগেই নেমে গেছে পানি, তবে রয়ে গেছে ক্ষতির চিহ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলা। শান্তা ইসলাম, ৭১। বিয়ের কথা বলে ধর্ষণের মামলায় এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নগরের হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার সূত্রে জানা যায়, চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে ফেসবুকে আফতাবের পরিচয়। পরে সেই মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক করে। পরে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। মেয়েটি জানায় সে জানতো না যে আফতাব বিবাহিত এবং তার সন্তান রয়েছে। এই ঘটনায় গত 19 জুলাই এই ব্যাপারে মামলা দায়ের করা হয়। এই মামলার ভিত্তিতেই গ্রেফতার করা হয় আফতাবকে। এদিকে পিরোজপুরের ধর্ষণ মামলার ঘটনায় আসামি তন্ময় মিস্ত্রিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক SM মনিরুজ্জামান এই রায় দেন। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলেও জানান তিনি। এর আগে ভান্ডারিয়া উপজেলার বেতাগীতে 2020 সালের ফেব্রুয়ারি মাসে ধর্ষণের শিকার হয় এক কিশোরী। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে ভান্ডারিয়া থানার মামলা দায়ের করা হলে বিচারিক কার্যক্রম শেষে আদালত এই রায় দেয়। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।